আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। চলুন আলোচনা করে দেখা যাক। তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায়, আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইউনূস তুই কবে যাবি? ইউনূস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। যে সরকার 2024 সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল, তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনগণের অনুমোদন। তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বিচারপতিদের সই জাল করে 106 ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে। কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই। ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি। এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা। আজ 7 সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া, যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা। সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন, কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই। তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল, যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, মানে আওয়ামী লীগ সরকার। কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয়, যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় ফেরা তো দূরের কথা। আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয়। কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন। বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারো নয়, কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন। কোনো নির্বাচনই হয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি, এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি। এই সরকারের সিদ্ধান্ত, নিয়োগ, পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে। এমন প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারও এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠামোয় যেতে হবে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। ফখরুলের বক্তব্যের ভেতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে। তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে, দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন। এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না, বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে। ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র। এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউনূস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য, কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না। রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা, প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে, কিভাবে ফিরবে।
এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে, মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইউনূস যদি চলে যায়, প্রায় সবার মুখেই এক কথা, যেই থাকুন ইউনূস থাকছেন না। দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ। আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে, দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগ তা পারেনি, বিএনপি তো পারেইনি। যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে। আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ, আদালত, রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে, তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে? প্রথমত, দেশের অন্তত একটি রাজনৈতিক রোড ম্যাপ তৈরি হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে। তৃতীয়ত, জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে। এই তিনটি বিষয়ই ইউনূস সরকারের জন্য খুব বিপদ, কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায়। আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা। এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ। তবে সব দিক থেকে ইঙ্গিত একটাই, ইউনূসের দিন শেষ, তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে। পৃথিবীর সব দেশেই এটা সত্য, এবারও তাই হবে। কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন, কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে, দলীয় ষড়যন্ত্র থেকে নয়, বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয়। মানুষ এখন শুধু পরিবর্তন চায় না, বৈধতার পুনর্জন্ম চায়। কে জানে, হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগের পথে। ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে, এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয়, একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে। কি আপনার হচ্ছে না? আমার হচ্ছে। আপনি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। হেডলাইন, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কি বিষয়ে কথা বলবো। মুবিন মানে হচ্ছে কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ফজলুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে। ফজলুল করিম মুবিন, অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন। এটা অনেকেই চিন্তা করছেন এটা বিশাল একটা ঘটনা, বিশাল বিষয়। হঠাৎ করে বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এই খবর যখন শুনেছেন, যে গতকালকে উনি ওনার ফেসবুক লাইভে 2 মিনিট 16 সেকেন্ডের একটা লাইভ করে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। উনি বলেছেন যে শেখ হাসিনা যেহেতু দেশে ফিরবে, উনি যেহেতু এই দেশের জন্য রাজনীতি করেন, নিজের জন্য নয়, সুতরাং সেই হিসাবে উনি আওয়ামী লীগে যোগদান করেছেন। তো উনি এই মুবিন সাহেব, ওনার বিষয়ে আগে একটু পত্রিকা থেকে পড়ে নেই, কারণ ওনার বিষয়ে বিভিন্ন পত্রিকা নিউজ করেছে। তো আমি জাস্ট প্রথম আলো পত্রিকার কিছু অংশ আপনাদের বলি। যেমন ওরা বলছে যে কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা আইনজীবী ফজলুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা ফেসবুকে তার দলে যোগদানের খবর প্রচার করেন। ফজলুল করিম 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ, একটু মনে রাখেন, 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগে কমিটির সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য, জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে, সাবেক মন্ত্রী জিয়াউর রহমানের মন্ত্রী ছিলেন তার ছেলে। গতকাল বিকালে ফজলুল করিম নিজ ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন নামক একটি ফেসবুক পেজ থেকে তিনি 2 মিনিট 12 সেকেন্ডের লাইভে ভিডিওতে এই বক্তব্য দেন। তো উনি আবার কেন যোগ দিয়েছেন সেটাও কিন্তু বলেছেন। উনি বলেছেন যে দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করেছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয়, তিনি এই দেশের হিস্ট্রির প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়। আমি কিশোরগঞ্জ থেকে 21 অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি। তার মানে হচ্ছে যে উনি এই জুলাই সনদের বিরোধিতা করেছে, উনি শেখ হাসিনাকে এই মুহূর্তে দরকার, এগুলো বলে টলে উনি এটা ভাইব রেডি করেছেন যাতে আওয়ামী লীগে উনি যোগ দিচ্ছেন ফেসবুক লাইভে। এখন আমি কেন বললাম যে উনি কেন বিএনপিতে, বিএনপি নেতা কেন আওয়ামী লীগে? আপনি একটা জিনিস মনে রাখেন, শুধু মুবিন নয়, আগামী 1 মাসের ভিতরে আপনি দেখবেন যে এরকম আরো 100 বিএনপি নেতা
বা নর্মাল হয়তো কলেজের প্রফেসর, ইউনিভার্সিটি প্রফেসর, এরকম পাট করে আইসা বললো যে আমরা আওয়ামী লীগে যোগদান করলাম। তার কারণটা কি? আওয়ামী লীগে যোগদান করলে এখন ওনারা মিছিল মিটিং করতে হবে না, ওনাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, কারণ এখন বলবে যে ওনারা তো আওয়ামী লীগের দোসর ছিলেন, মামলাও হবে না। সুতরাং ওনারা সবাই যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, যদি নির্বাচন করায় এই সরকার, তাহলে ওনারা সকলেই স্বতন্ত্র পদপ্রার্থী হয়ে ওই আওয়ামী লীগের যে পকেট ভোট আছে তাদের ভোটে ওনারা নির্বাচিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ওনারা দেখছেন, যার কারণে আজকের এই কাহিনী। আপনারা তো বলতে পারেন ভাই আমার এত মন মানুষ এত ছোট কেন? ভাই একটা কথা কি জানেন, যে ঘর পোড়া গরু সিঁদুর দেখলে ডরায়, বা আরো সহজ ভাষায় যদি বলি, যে পানের মধ্যে যে চুন খায় না, ওই চুন খাইয়া যার মুখ পড়ছে সে একটা দই দেখলেও মনে করে যে এটা চুন। আমার অবস্থাটা সেই রকম মনে করে। আর একটা কথা ভাবেন, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, তারপরে আপনার ইয়েতে কি বলে এটারে টুঙ্গিপাড়া, এগুলো সবগুলো আওয়ামী লীগের একদম কলা গাছ দ্বারা করলে কলা গাছ হয়ে যায়, ওই ধরনের আসন। এখন এই বিএনপি নেতা, হাজার হাজার বিএনপি নেতা আছে এখন 17 বছরে, ওনারা জানেন যে ওনারা কেউ এমপি ইলেকশন আর করতে পারবেন না। সুতরাং এমপি ইলেকশন যদি করতে না পারেন, কারণ বিএনপি তো নমিনেশন দিবে না, কারণ এক এক জায়গায় 20 জন আছে এমপি পদপ্রার্থী হওয়ার জন্য, তখন এইখানে যদি তালাতালি হয়, ওনারা বিদ্রোহী দাঁড়ালে, মানে আমি নির্বাচনও যদি করেন তাতেও সমস্যা। সুতরাং সবচেয়ে ভালো পন্থা কি, যে ঠিক আছে আমি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে জয়েন করলাম, কারণ ওনাদের নিজস্ব কিছু কর্মী বাহিনী আছে, আমি আওয়ামী লীগে জয়েন করবো বইলা আওয়ামী লীগের ওই ভোটগুলার সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট, যে আমি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগে জয়েন করছে আওয়ামী লীগের লোক, জয় বাংলার লোক, আমি স্বতন্ত্র দাঁড়াইছি, আপনারা সবাই বেরিয়ে আসুন, ভোটটা আমাকে দেন। আর তখন যদি আওয়ামী লীগের লোকজন যদি এই লোককে ভোট দেয়, তিনি জিতে যেতে পারেন। কারণ আপনার ওই যে মনে আছে তো আমির ইলেকশন 2024 জানুয়ারি, সেই ইলেকশনে অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী জিতে আসছে না? সেই ওই টেকনিকটাই এখন ওনারাও চাচ্ছেন, যে একই টেকনিক করে ওনারা এই কাহিনীটা করতে। সুতরাং ভাই কালকে লক্ষ কোটি শেয়ার হয়েছে যে উনি যোগ দিয়েছেন। হ্যাঁ, আমি দোষ দেই না, তৃণমূল কর্মীদেরকে দোষ দেয় না, কারণ ওরা তো এই মুহূর্তে আসলে সাগরে পড়ে গেছে, খড়কুটা নিয়েও বাঁচতে চাচ্ছে। অনেক হয়তো চিন্তা করতে পারে না যে আসলে কাহিনীটা কি, বা হঠাৎ করে যোগ দিচ্ছে, এটা গর্বের বিষয় না রে ভাই, এইটা এখন গর্বের বিষয় না। এই যারা যোগ দিচ্ছে এরা সবাই জানে যে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের 50% লোকের উপরে একটা ভোট ব্যাংক আওয়ামী লীগের আছে, সাধারণ জনগণ আওয়ামী লীগের ভোট দিয়া দিবে। সুতরাং ওরা সবাই এরকম ফেসবুকে বা পত্রিকাতে অ্যাড দিয়া ওনারা সব আওয়ামী লীগে আছি, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব বলে ওনারা সব ভাইব তুলবেন, ইলেকশনের স্বতন্ত্র প্রার্থী হবেন, এবং আওয়ামী লীগের ভোটটা ওনারা নিয়ে এমপি হওয়ার চিন্তা থেকেই এই কাজ করতেছে। এটা মনে রাখেন। আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই আমার কথা ঠিক না, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, কিন্তু এটা মনে রাখেন, আজকের ডেট দিয়ে এটা লেখা রাখেন, আমি ভুল না শুদ্ধ, আজকের ডেট দিয়ে লেখা রাখেন এবং সেটারই প্রমাণ পাবেন। এবং এই প্রমাণটাই আপনাদের জন্য দরকার, যে আমি যে কথাগুলো সত্য বললাম কি মিথ্যা বললাম। এবং দেখবেন আগামী 1 মাসের ভিতরে আরো এরকম অনেক, আর ইলেকশন ডেট যদি ওরা যদি কোনোভাবে ঘোষণা করে দেয়, তাহলে দেখবেন যে আরো অনেক, মানে 300 আসনের মধ্যে মিনিমাম 150 আসনে আপনারা এরকম আওয়ামী লীগে যোগ দেওয়া এমপি পদপ্রার্থী পাবেন, যারা তাদের জীবন জিন্দিগিতে কখনো আওয়ামী লীগ করে নাই। এবং আপনি ফজলুর মুবিনের কথা যদি গতকালকে যদি কেউ শুনে থাকেন, সেখানে ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি তো এখন জয় বাংলা স্লোগান দিতে তো আপনি বেঁধে যাবে, কারণ আপনারা সারা জীবন জিন্দাবাদ বলছেন। উনি কি বলছে জানেন? যে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান, সেটা হয়তো চেঞ্জ হয়ে আসতে পারে এখন জিন্দাবাদ বা ইনকিলাব জিন্দাবাদ, এগুলো হইলেও সমস্যা কোথায়? ওনার কথা ছিল এইটা। তাহলে বুঝেন? সুতরাং একটু চিন্তা ভাবনা করেন, দেখেন যে আমার কথাগুলো মিলে কিনা। যদি মিলে তাহলে তো মিলিয়ে গেল, আর যদি না মিলে তখন যাবে আপনারা আমার বকাবকি করেন, আমার কোনো দুঃখ নাই। ধন্যবাদ আপনাদের সকলকে আমার কথা এতক্ষণ শোনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।